বহু প্রতীক্ষিত সেই ইলেকশনটি মানুষ ২৪-এর গণ অভ্যুত্থানের পরে প্রায় ১.৫ বছর থেকে অপেক্ষা করছে এবং নানা জল্পনা কল্পনার মধ্য থেকে নানা শঙ্কা, নানা আতঙ্ক, নানা ষড়যন্ত্রের মধ্যে থেকে আজকে সেই ইলেকশনটি শেষ হলো। প্রশ্ন হচ্ছে কেমন হলো ইলেকশনটি। একটি ইলেকশন কেমন হলো এটা আসলে ঠিক কোনো ধরা বাঁধা নিয়ম নাই। ইলেকশন সারাদিন ধরে যেভাবে সংবাদ মাধ্যমগুলো, মিডিয়া কর্মীরা প্রচার করেছে তাতে দৃশ্যত ইলেকশনটাকে কোনো ইঞ্জিনিয়ারিং বা ম্যানিপুলেশন বা ভোট কেন্দ্র দখল বা এক পক্ষ আরেক পক্ষের উপর চড়া হচ্ছে এই ধরনের ঘটনা দেখা যায়নি। কিন্তু সর্বশেষ ফলাফল অনুযায়ী ভোট কাস্টিংয়ের যে পার্সেন্টেজ সেটা 50-এর কাছাকাছি। এত প্রতীক্ষিত, এত আকাঙ্ক্ষিত এবং এত স্বপ্নের একটা যাত্রা শুরু করার জন্য যে ইলেকশনটি, সেটিতে লোকজনের উপস্থিতি এবং পার্সেন্টেজ দুইটাই আশানুরূপ না। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ইলেকশনের পরবর্তী সময় তিনি বলেছেন যে তার আজকে ঈদ লাগছে, এটা ঈদের মতো আনন্দ। বিএনপি ক্ষমতায় আসে তাহলে কি হতে পারে, মানে বড় ব্যবধান নিয়ে পাশ করতে যাচ্ছেন ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ। ইতিমধ্যে দেবিদ্বারের ভোটাররা হাসনাত আব্দুল্লাহকে মাননীয় সংসদ সদস্য দেবিদ্বার 4 নামে ডাকা শুরু করে দিয়েছে ফেসবুকে। আমরা অনেকগুলো এক্সিট পোল এবং বুথ ফেরত মানুষের সাথে কথা বলেছি, তাতে জানতে পেরেছি হাসনাত আব্দুল্লাহ বড় ব্যবধানে পাশ করছে। হাসনাত আব্দুল্লাহর বিপরীতে ধানের শীষের প্রার্থী এর আগেই ঋণ খেলাপির কারণে বাতিল হয়েছে, পরবর্তীতে ভোটারদেরকে হুমকি দেওয়ার কারণে বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছে। তারপরেও তিনি শেষ পর্যন্ত চেষ্টা করে গিয়েছেন, কিন্তু জনতার একটা বিশাল রায় পেতে যাচ্ছে হাসনাত আব্দুল্লাহ। এবং এই রায় হবে হাসনাত আব্দুল্লাহ যেভাবে বিপ্লবের সময় মানুষের পাশে ছিল এবং গত ১.৫-২ বছর দেবিদ্বারের জনগণের পাশে ছিল। অ্যাকশনে নামে সেনাবাহিনী। উৎসব মুখর পরিবেশে শেষ হলো নির্বাচনের ভোট গ্রহণ, চলছে গণনা। শুক্রবার ঘোষণা হতে পারে আনুষ্ঠানিক ফলাফল, তবে রাতেই জানা যাবে কেন্দ্রের ফলাফল। ভোটের ফলাফল নিয়ে তারেক রহমানের হুঁশিয়ারি, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে ফল মানবে না বিএনপি, সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টার অভিযোগ। ভোটে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জামায়াতের সন্তুষ্টি প্রকাশ, কিছু জায়গায় সমর্থকদের উপর হামলার অভিযোগ। সংবাদ সম্মেলন অভিযোগ, জরুরি সংবাদ সম্মেলনে মনিরা শারমিন। বৃহস্পতিবার দুপুর 2টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল জানিয়েছে সারা দেশে 486 কেন্দ্রে বিভিন্ন রকম বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। সমন্বয় সেলের তথ্য অনুযায়ী 14 কেন্দ্রে পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে 135 স্থানে। এদিকে ব্যালট বাক্স ছিনতাই হয়েছে 3টি কেন্দ্র থেকে। 6 প্রার্থীকে মারধরের ঘটনা ঘটেছে এবং ভোট দিতে বাধা দেওয়া হয়েছে 18 কেন্দ্রে। সারা দেশে জাল ভোটের ঘটনা ধরা পড়েছে 59 কেন্দ্রে। এছাড়া 4টি কেন্দ্রে অগ্নিসংযোগ ও 33টি কেন্দ্রে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবহেলার খবর পাওয়া গেছে। নির্বাচন কেন্দ্রে এই ধরনের ঘটনা ভোটারদের জন্য উদ্বেগের বিষয় হলেও কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একজন প্রার্থীর মৃত্যুর কারণে এবার শেরপুর 3 আসনের নির্বাচন বাতিল করা হয়েছে। 299টি আসনে এবারে নির্বাচনে ইসিতে নিবন্ধিত 50টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। এর মধ্যে 18 থেকে 37 বছর বয়সী ভোটার আছেন 5 কোটির বেশি। অন্যদিকে সুষ্ঠু ও বিতর্কহীন হয় তাহলে ফল মেনে নিতে আপত্তি নেই, তবে নির্বাচন অবশ্যই নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হতে হবে। ভোট নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হলে সেই ফল মেনে নেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব বলেন। এর আগে গুলশান মডেল স্কুলে নিজের ভোট দেওয়ার পর রাজধানীর কয়েকটি এলাকা পরিদর্শন করেন তারেক রহমান। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, সারা দেশে বিচ্ছিন্ন কিছু ঘটনা নির্বাচনের ফলে প্রভাব ফেলতে পারে কিনা এমন প্রশ্নে বিএনপি চেয়ারম্যান বলেন, যারা ঘটনা ঘটাচ্ছে তাদের বিষয়ে জনগণের নেতিবাচক ধারণা তৈরি হবে, কারণ এসব ভালো ঘটনা নয়। তারা বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ভোটের ফল গণনায় দেরি হওয়ার সম্ভাবনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ফল দেরি হবার কোনো কারণ নেই, মানুষ দ্রুত ফল চাইবে। আমরা আশা করব নির্বাচন কমিশন জনগণের সামনে দ্রুত ফলাফল প্রকাশের চেষ্টা করবে। তিনি বলেন, নির্বাচনের ফল প্রকাশের একটি নির্ধারিত সময়সীমা রয়েছে, সেই সময়সীমার মধ্যে জনগণ ফল দেখতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ঢাকায় ভোটারের উপস্থিতি সন্তোষজনক বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
গঠনের লক্ষ্যে গঠিত হয়েছে। আমরা মনে করছি আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে। 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক ভাইয়া তুমি ডিস্টার্ব দিচ্ছ ভাইয়া, তোমার বারবার করে বলতেছে তুমি শুনতেছো না। 7:30 থেকে শুরু হয়েছে। এক নম্বর হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার তারা এক্সপেকটেশনটা অনেক বেশি দূরে উপরে নিয়ে গেছে। তো এইটাতে মানে একটা প্রবলেম্যাটিক ইলেকশন হবে সেটা অনেকেই অনুধাবন করতে পেরেছিল, বিশেষ করে যেহেতু এটা সম্পূর্ণ অন্তর্ভুক্তিমূলক না, যেহেতু আওয়ামী লীগকে বাদ রেখেছে, তো সেটা তো একটা প্রভাব পড়বেই এই ইলেকশন টার্ন আউটে। এমন না যে বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থক নেই, বাংলাদেশের আওয়ামী লীগের সমর্থকদের অনেকেও ভোট দিতে যাচ্ছে, এটা আমরা শুনছি, কিন্তু অনেকে আবার ভোট দিতে যাবে না। কিন্তু তাছাড়াও এখন আমরা জানি না যে মানে শেষমেশ কত পার্সেন্টে দাঁড়াবে। ধারণা করা হচ্ছে আপনার দুপুর 2টা পর্যন্ত বলা হচ্ছে 36,000 ভোট কেন্দ্রে যে একটা পরিসংখ্যান দেখানো হচ্ছে সেখানে প্রায় 48% কথা বলা হচ্ছে। দুটো না তিনটা? 2টা পর্যন্ত 48% কথা বলা হচ্ছে। তো সেখান থেকে আবার এমন ধারণাও আছে নির্বাচন কমিশনের এক ধরনের প্রেডিকশন 55 থেকে 60% এরকম হতে পারে। 60%-এ যদি যায় তাহলে আমি বলবো ভালোই হয়েছে, কিন্তু যদি 55% থাকে তাহলে আমি বলবো যে ভালো হয়নি। কারণ এর আগের যেই নির্বাচনগুলো ছিল সেখানে যদি সেটার সাথে তুলনা করা হতে পারে, সেটার সাথে তুলনার সুবিধার্থে আমি আপনাকে কয়েকটা ডেটা বলি, যেটা আমাদের এখানে সোফার নির্দলীয় সরকারের অধীনে 4টা ইলেকশন হয়েছে। 4টা ইলেকশনেরই গ্রহণযোগ্যতাও যেমন আছে তেমনি এটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইলেকশনও ছিল, এবং এই ইলেকশনগুলোর কমন ক্যারেক্টারিস্টিক ছিল আওয়ামী লীগ বিএনপি কন্টেস্টটা হতো। যেমন আমি 1991 সালের নির্বাচনে প্রথম যে আপনার বাংলাদেশে একটা গ্রহণযোগ্য নির্বাচন, একটা স্বৈরতন্ত্রের পতনের পরে গণঅভ্যুত্থানের মাধ্যমে, সেই নির্বাচনের ভোট উপস্থিতি ছিল 55.45%। এরপরে 1996 সালে আপনার জুনে যে নির্বাচনটা হলো সেখানে ভোটার উপস্থিতি জাম করলো প্রায় আপনার 75%। তার 2001-এর ইলেকশনে সেটা প্রায় 76%, 2008-এর ইলেকশনে সেটা 87.13%। সেখান থেকে এখন নেমে যদি এটা 55 থেকে 60-এ চলে আসে তাহলে একটা রোলার কোস্টার জার্নির মতো মনে। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এত আনন্দিত হয়ে পড়েছেন যে তিনি বলেছেন যে আজকে তার এক মহা আনন্দের দিন, নতুন বাংলাদেশের জন্মদিন, এবং তিনি সবাইকে ঈদ মুবারক বলে সম্ভাষণ জানিয়েছেন। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের সবচেয়ে অভিজাত এলাকার সবচেয়ে সুরক্ষিত যে ভোট কেন্দ্র গুলশান মডেল স্কুল কলেজ ভোট কেন্দ্র, সেখানে তিনি ভোট দেওয়ার পরে তার যত আনন্দ হয়েছে, সে আনন্দ, ঈদের আনন্দ বাংলাদেশের ভোটারদের মনে ছড়িয়ে পড়েছে। এর কোনো লক্ষণ ভোট গ্রহণের যখন আর মাত্র কয়েক ঘন্টা মাত্র বাকি তখন পর্যন্ত টের পাওয়া যাচ্ছে না, বরং বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো সকাল থেকে বিবিসি বাংলার সূত্রে খবর ছিল যে ভোট কেন্দ্রগুলো ভোটারের উপস্থিতি কম, ভোট দিতে মানুষ আসবেন দিনের পরের দিকে, ভোট কেন্দ্রে লম্বা সারি পড়বে, ভোটের বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এসব প্রত্যাশার কথা যখন তারা লিখছিলেন, আর বিবিসি বাংলার সূত্রে লিখছিলেন যে ভোটার উপস্থিতি কম, কয়েক ঘন্টা যাওয়ার পর প্রথম আলো, বিজনেস স্ট্যান্ডার্ড সহ বাংলাদেশের পত্রিকা এবং তাদের সাংবাদিকেরাও লিখতে শুরু করেছেন যে ভোটার উপস্থিতি চোখে পড়বার মতো 14.96%, মাত্র 15%-এর মতো। এরপর সাহসী হয়ে উঠতে পারে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো। কাজেই প্রথম আলো খবর দিচ্ছে 2 ঘন্টায় ভোট পড়েছে 6 থেকে 7% খোদ ঢাকা শহরে, যেখানে নিরাপত্তার চাদরে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী ঢেকে ফেলেছে ভোট। বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম বলছেন যে তার প্রত্যাশা ছিল যে ব্যাপক পরিমাণ ভোটার ভোট দিতে আসবেন, কিন্তু তিনি মনে করছেন যে মিথ্যাচার অপপ্রচারে মানুষ বিভ্রান্ত হয়েছেন, কেন্দ্রে তাই ভোটার কম দেখছি, এজন্যে ভোটার উপস্থিতি কম, আশা ছিল তারা আরো বেশি সংখ্যায় আসবেন। কিন্তু সারা রাত ধরে এই যে বিএনপি প্রার্থী যাকে অপপ্রচার বলছেন, জামায়াতে ইসলামীর আমিরও কিন্তু গুজব বলে রীতিমতো ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, কারণ গত সন্ধ্যা থেকে
বরং বিএনপির তরফেই বারবার অভিযোগ শুরু হয়। আর সংবাদ মাধ্যমগুলো বিশেষভাবে জামায়াতে ইসলামীর বিভিন্ন নেতৃবৃন্দের কাছে টাকা উদ্ধারের খবর ছাপতে শুরু করে। ৭৪ লক্ষ টাকা নিয়ে ধরা পড়েন সৈয়দপুর বিমানবন্দরে জামায়াতে ঠাকুরগাঁও জেলার আমির। তারপর পাল্টাপাল্টি অভিযোগ শুরু হয় প্রশাসনের অনুমতি নিয়ে কাজ করা হয়েছে। জামাত বলতে থাকে এটা এক রকমের ফাঁদ পেতে অপপ্রচার করতে এরকম একটা নাটক সাজানো হয়েছে। এরপর বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির নির্বাচনী কর্মীদের কাছে টাকার বস্তা পাওয়া যায়। এরকম নানা জায়গায় ব্যক্তিবর্গ ধরা পড়তে থাকেন বিএনপিরও জামায়াতেরও টাকার বস্তা নিয়ে। কিন্তু বিএনপি গভীর রাতে সংবাদ সম্মেলন করে ১২৭টি অভিযোগ নিয়ে, যে একদিকে ব্যাপক পরিমাণ টাকা ছড়ানো হচ্ছে এই অভিযোগ তারা আনে। তারা বলে যে হিন্দু ভোটারদের ভয় দেখানো হচ্ছে। তারা বলে এই ১২৭টি অভিযোগে যে রাতের বেলাতেই ভোট কেনা হয়ে যাচ্ছে টাকা দিয়ে, কেন্দ্র দখলের চেষ্টা চলছে, জাল ভোট দেওয়া হচ্ছে, হিন্দু ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে। নজরুল ইসলাম খান, মাহাদি আমিন মিলে সংবাদ সম্মেলনে হাজির হয়ে অভিযোগ করেন যে এগুলো লায়লাতুল গুজব, এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না, আপনারা ভোট দিতে আসবেন। আর জামায়াত ইসলামীর ১১ দলীয় জোটের পক্ষে আসিফ মাহমুদ সজীব ভুইয়া নির্বাচন পরিচালনা কমিটির পক্ষে সামনে এসে বলেছিল যে রীতিমতো জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে নির্বাচন পরিচালনার জন্য জামায়াতে ইসলামীর সম্মানহানি করার চেষ্টা করছে এবং তাদের ব্যক্তিগত অধিকার ক্ষুণ্ণ করার চেষ্টা হচ্ছে, এসব অপপ্রচার। সকালবেলা দেখা যাচ্ছে এখন বিএনপি প্রার্থীও এক রকমের হতাশ হয়ে পড়েছেন যে ভোট কেন্দ্রে ভোটার নাই। তিনি বলছেন এই যে রাতেই ভোট হয়ে গেছে এটার অপপ্রচারের ফল পড়েছে ভোট কেন্দ্রে ভোটার না থাকায়। ডক্টর ইউনূসের মনে তো ঈদ লেগে গেছে, তিনি আর তার কন্যা, আমি জানি না ডক্টর ইউনূসের জন্যও এটা প্রথম ভোট কিনা, কারণ আমি মনে করতে পারছি না এমনকি 2008 ভোটের আগেও তিনি যখন নিজেই নির্বাচন করে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসবেন এই স্বপ্নে বিভোর ছিলেন। 2007-এ রাজনৈতিক দল গঠনের চেষ্টার পর তারপর তিনি 2008-এও ভোট দিয়েছিলেন কিনা সেটা মনে করতে পারছি না, কিন্তু এ দফায় তিনি ভোট দিয়েছেন এবং তার মনে ঈদের আনন্দ লেগে গেলেও তারেক রহমানও কিন্তু একই কেন্দ্রে ভোট দিয়েছেন সপরিবারে গুলশান মডেল কেন্দ্রে। খুব তারেক রহমান ভোট দিয়ে বলেছেন যে তিনি এখনো আশাবাদী ভোটাররা দলে দলে আসবেন এবং তারা সকল ষড়যন্ত্র রুখে দেবেন। কিন্তু তারেক রহমান বিশেষভাবে রাতের ভোটের কথা বলেছেন। তারেক রহমান বলেছেন গত রাত থেকে যেসব খবর তারা পাচ্ছিলেন বিভিন্ন জায়গা থেকে সেসব অনাকাঙ্ক্ষিত খবর কিছুতেই কাম্য নয় এবং তারেক রহমান সুস্পষ্টভাবে বলেছেন যে যদি লোকে দলে দলে এসে ভোট দেন ও তাদের অধিকার প্রয়োগ করেন তাহলে ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। কিন্তু এখনই সাংবাদিকরা তাকে যখন জিজ্ঞেস করেছেন যে ভোট কেমন হচ্ছে, তখন তিনি সারা বাংলাদেশের খবর তো এখনো পাইনি, গত রাতে অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি কঠোরভাবে আইন শৃঙ্খলা বাহিনী অনাকাঙ্ক্ষিত ঘটনা দমন করেছে। যেসব ঘটনা আমরা গত রাত থেকে ভোর রাত পর্যন্ত টিভি পর্দায় দেখেছি, বিভিন্ন চ্যানেলে দেখেছি, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমেও যে ছড়ানো ছিল যে ভোট কেন্দ্র দখলের চেষ্টা, ব্যালট পেপার দখলের চেষ্টা, ভোটের পার্সেন্টেজ 55 হোক কিংবা 60 হোক বা 50-এর নিচে হোক, যে ধরনের উৎসাহ উদ্দীপনা এবং যে ধরনের একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা পরিবেশের মধ্যে এই 15 বছর পরে ফ্যাসিস্ট হাসিনার পতনের পরে ভোট হওয়া এবং মানুষের সেটার মধ্যে আকাঙ্ক্ষা এবং পার্টিসিপেশন থাকার কথা ছিল, তা হয়নি। যারা বলার চেষ্টা করছেন আওয়ামী লীগ নাই বলে হয়নি, কথাটা ঠিক না। মানুষ আসলে ভোট দিতে যায় মূলত সঠিক প্রার্থীকে নির্বাচিত করার জন্য এবং একটা ভোটের মাধ্যমে তার কাছে যদি অল্টারনেটিভ দুটো প্রার্থী থাকে যে যার মধ্যে একজনকে বাছাই করলে তার কাছে যদি মনে হয় যে সেই ব্যক্তিটি ভালো করবে তখনই মানুষ ভোট দেয়। কিন্তু যেখানে আপনি অল্টারনেটিভ কোনো বিষয় নাই, পুরো সিস্টেমটা এখানে ধ্বংসাত্মক একটা সিস্টেম। এখানে একদল হচ্ছে রাজনীতি করছে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য এবং তারা ক্ষমতায় যাওয়ার আগেই প্রকাশ্যে তাদের কর্মকাণ্ড, তাদের কথাবার্তা, তাদের আচার আচরণ, তাদের প্রার্থী সিলেকশন থেকে শুরু করে সবকিছুই হচ্ছে শুধু 24-এর গণ অভ্যুত্থান না, স্বাধীনতার সময়ের যে আকাঙ্ক্ষা, 24-এর যে আকাঙ্ক্ষা, মানুষের আত্মত্যাগের যে কারণ, সবকিছু একদম ডিরেক্ট বিরোধিতা করছে। সেই দলটি আর কেউ না, বিএনপি, জিয়াউর রহমানের বিএনপি।
অপর একটি দল হচ্ছে ক্ষমতায় যে তারা রাষ্ট্রীয় ব্যবস্থায় ইসলামিক আইন প্রণয়ন করতে চায় তাদের মতো করে। ইসলামিক আইনটা কেমন হবে এটা তারা ঠিক করবে, করে তারা ক্ষমতায় থাকবে এবং তাদের আকাঙ্ক্ষা অনেক বেশি। তারা হয়তো ইসলামকে ব্যবহার করে হয়তো এই অঞ্চলকেই দখল করে ফেলবে, অর্থাৎ সাউথ ইস্ট এশিয়া বা উক্ত অঞ্চলে তারা আধিপত্য করতে চায় ইসলামের নামে। নানা কিছু পরিকল্পনা তারা থাকতে পারে, সেটা থাকা দোষের কিছু না, কিন্তু কথা হচ্ছে তারা বাস্তবে দেখায় যে এই অংশগুলোকে তারা লুকায় রাখে আর কি, এটা গোপন একটি বিষয়, প্রকাশ্যে তারা সঠিকভাবে বলে না। তারপরে নারীদের প্রতি তাদের যে অবস্থান সেটা দেখলেই বোঝা যায় যে ইসলামের একটা নেগেটিভ পারসেপশন তারা তৈরি করে, সেটিকে ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতায় যাবে এবং ক্ষমতা ব্যবহার করে টিকে থাকবে। কাজে আচরণে চারিত্রিক বৈশিষ্ট্যে তারা বিএনপি থেকে সৎ হলেও, তাদের পিছনে কোনো কালো দাগ না থাকলেও, তাদের এই যে এজেন্ডা, বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত ইসলাম কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা চায় না, কারণ তারা ফান্ডামেন্টালিস্ট না, তারা ধর্মকে রাজনীতিতে নিয়ে যাওয়া, রাষ্ট্রীয় ব্যবস্থা নিয়ে যাওয়াকে পছন্দ করে না, সেটা এখনো পর্যন্ত করে না। তাহলে এই দুইটা দলের মধ্যে অল্টারনেটিভ কি থাকলো? এটা হচ্ছে একটা কারণ। আর আরেকটা কারণ হচ্ছে যে 24-এর যে মানুষের মৃত্যু হলো, 24-এ মানুষের যে জীবন দিতে হলো, তাদেরকে প্রায় 2000 মানুষ মারা গেল। তার আগেও 15 বছরে আরো কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে হাসিনার শাসন আমলে। এই পুরো সময়টার এই মৃত্যু, এই স্যাক্রিফাইসের পরে এসে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নিয়ে তিনি কার্যত কিছুই করলেন না। তিনি কতিপয় রাজনৈতিক দলের মাধ্যমে একটি সংস্কারের নাটক করে পরিস্থিতিটাকে আগাগোড়ায় একটা বিশৃঙ্খল অবস্থায় রেখে দিলেন, নানা পদ্ধতি ফলো করে। এটাতে মানুষের যে আশা, মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল আবার জুলাইয়ের পরে, সেটি ভেঙে গেল। আরেকটি হচ্ছে নতুনদেরকে নিয়ে মানুষ একটা স্বপ্ন দেখেছিল যে নতুনরা শেখ হাসিনার পতনের ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে, তারা যে দলেরই হোক, যে মতেরই হোক, যে পথেরই হোক। পরবর্তীতে দেখা গেল তারাও এই মেইন স্ট্রিম পলিটিক্সের মধ্যে ঢুকে গেল এবং নিজেরা একটা দল তৈরি করে বা একটা শক্তিশালী পক্ষ হিসেবে তারা সামনে আসতে পারল না যে জনগণ তাদেরকে বেছে নেবে। কাজেই প্রতিটা পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি স্যাক্রিফাইসের পরেও, আত্মবিসর্জনতার পরেও ডক্টর ইউনূসের সদিচ্ছার অভাব, রাষ্ট্রকে বিশৃঙ্খলভাবে পরিচালনা করা, বিএনপির বিরাজনীতিকরণ, তাদের দলের কোনো নীতি আদর্শ না থাকা, ঋণ খেলাপি, দ্বৈত সিটিজেন এবং নানা ধরনের কুকর্ম লিপ্ত ব্যক্তিদেরকে সামনে নিয়ে আসা, জামাতের ধর্মভিত্তিক রাজনীতি, তাও একটি ছদ্মবেশের মাধ্যমে করা, এই সব কিছু নতুনদের কোনো সঠিক লক্ষ্য এবং নিজেদের অবস্থান তৈরি করতে ব্যর্থ হওয়া, তাদের জামাতের সাথে মিশে যাওয়া, এই সব কিছু মানুষকে হতাশ করে। এখানে আওয়ামী লীগ নাই বলে মানুষ ভোট দেয়নি, বিষয়টা এমন না। আওয়ামী লীগ নাই বলে ভোট দেয়নি কথাটা ঠিক হবে না, কারণ আওয়ামী লীগ তো এর আগে 3টে ইলেকশন করেছে, সেখানেও কি আওয়ামী লীগের সমর্থকরা সবাই ভোট দিয়েছিল? ভোট দেয়নি। কাজী ভোট দেওয়ার জন্য মূলত যে জিনিসটা দরকার, যে কারো ভোটে যদি সঠিক ব্যক্তিকে তারা নির্বাচিত করতে পারার সুযোগ থাকে, তখনই মানুষ ভোট দেওয়ার জন্য এক ধরনের তাড়না বোধ করে। কিন্তু যেখানে পুরো সিস্টেমটাই এখানে ধ্বংসাত্মক একটা পলিসির উপর দাঁড়ায় আছে, মিথ্যার উপর দাঁড়িয়ে আছে, ভ্রান্ত এবং অসৎ একটা রাজনৈতিক চরিত্রায়নের মাধ্যমে এটি এখন সেই একই অবস্থায় আছে, সেরকম একটি অবস্থায় জনগণের মধ্যে এই ভোট নিয়ে খুব বেশি উদ্দীপনা থাকার কথা না। এই ভোট দিয়ে তারা দেশের ধ্বংসাত্মক পরিবেশে বা দেশের আগামী দিনের ধ্বংসের জন্য তারা পার্টিসিপেট করার আকাঙ্ক্ষা তারা বোধ করবে না, এটাই তো স্বাভাবিক।